দিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল ঢাকা। ওসমান হাদি হত্যাকাণ্ড, শুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন। ঢাকা দিল্লি সম্পর্কে নতুন টানাপোড়েন শুরু। অরাজকতার চেষ্টা চলছে, সবাইকে সজাগ থাকতে হবে। তারেক রহমান। দহগ্রামে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি। আজকের আলোচিত শিরোনাম এই ছিল। এখন আমরা বিস্তারিত খবরে আসছি, কিন্তু তার আগে একটি অনুরোধ, প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রবাদীদের বিক্ষোভের ঘটনায় দিল্লি যে ব্যাখ্যা দিয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। রোববার ২১ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, ভারতীয় প্রেস নোটে যা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করছি। সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এই জন্যে যে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে এত সহজ না। আমাদের মিশন বাংলাদেশের মিশন কূটনীতি এলাকার ভেতরে, এমন না যে এটা বাইরে কোনো জায়গায় বা কূটনীতি এলাকার শুরুতে, তা কিন্তু না। তারা বলছে ২০-২৫ জনের একটি দল হতে পারে, আবার সংখ্যা বেশিও হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ২৫ জনের একটি হিন্দু চরমপন্থী সংগঠনের লোকজন এতদূর পর্যন্ত আসতে পারবে কেন? একটা সুরক্ষিত এলাকা, তার মানে তাদের আসতে দেওয়া হয়েছে। যেভাবে হোক তারা আসতে পেরেছে, আসার কথা না কিন্তু। তারা সেখানে হিন্দু নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে চলে গেছে, তা না কিন্তু। তারা অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। তৌহিদ হোসেন বলেন, আমার কাছে প্রমাণ নেই যে হাই কমিশনারকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার কথা হলো, এ পর্যন্ত তারা আসতে পারবে কেন, এসে হুমকি দিতে পারবে কেন? এটা আমরা গ্রহণ করি না। তিনি বলেন, এখানে ব্যাপারটা এরকম না যে তারা এসেছে, দুটো স্লোগান দিয়েছে। এর ভেতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাই কমিশনার এবং তার পরিবার সেখানে বাস করে। তারা কিন্তু হুমকি অনুভব করেছে এবং আতঙ্কিত হয়েছে, কারণ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, মাত্র ২ জন নিরাপত্তা কর্মী ছিল। তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আরেকটু প্রচেষ্টা করাটা সত্যিকার অর্থে ওই দেশের দায়িত্ব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা মনে করি সাধারণ নিয়মে নিরাপত্তার বিষয়ে যে নিয়মকানুন আছে সেটা এখানে পালিত হয়নি। তারা বলছে, আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে, আমরা সেটা নোট করেছি। হাইকমিশনে হামলা নিয়ে বাংলাদেশি গণমাধ্যমে সঠিক তথ্য এসেছে বলে দাবি করেন তিনি বলেন, আমাদের গণমাধ্যমে যে প্রতিবেদন এসেছে সেটাকে তারা বলছে ভুলভাবে উপস্থাপন, এটাও সত্য না। আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসেছে। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন। এটার সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি একসঙ্গে করে ফেলার কোনো মানে হয় না। যাকে হত্যা করা হয়েছে তিনি বাংলাদেশের নাগরিক এবং অবিলম্বে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ধরনের ঘটনা শুধু যে বাংলাদেশে ঘটে তা না, এই অঞ্চলের সব দেশে ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ সেই ব্যবস্থা নিচ্ছে। এ ব্যাপারে ঢাকা কোন ফরম্যাটে প্রতিবাদ করবে, বিশেষ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতকে তলব করা হবে কিনা, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফরম্যাট নিয়ে আমার আলাপ না করাই ভালো। তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, আমরাও রাখি, যোগাযোগ কিন্তু আছে। আমরা যেটা বলার সেটা বলি। আমরা কি করব আমাদের ওপর ছেড়ে দেন, আমরা তো ব্যবস্থা নিচ্ছি, সেটা দেখতে পাচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে এসব কথাবার্তা হচ্ছে। আমি যে কথাটা বলছি সেটা তো বাংলাদেশ সরকারের কথা। এর আগে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশের সংবাদ মাধ্যমের কিছু অংশে এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করেছি। বাস্তবতা হল, শনিবার ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০-২৫ জন যুবক জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের ভয়াবহ হত্যার প্রতিবাদে স্লোগান দেয় এবং বাংলাদেশের সব সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানায়। এ সময় বেড়া ভাঙার বা নিরাপত্তা পরিস্থিতি তৈরি করার কোনো চেষ্টা করা হয়নি। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ কয়েক মিনিট পরে দর্গিকে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার দৃশ্যমান প্রমাণ জনসমক্ষেই রয়েছে। ভিয়েনা কনভেনশন অনুসারে ভারত তার ভূখণ্ডে বিদেশি মিশন পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। আমাদের কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে তাদের গভীর উদ্বেগ জানিয়েছেন। আমরা দীপু দাসের বর্বর হত্যাকাণ্ডের অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছি। শনিবার ২০ ডিসেম্বর স্থানীয় সময় রাত ৯টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একদল উগ্র হিন্দুবাদী দিল্লির বাংলাদেশ হাউসের মূল ফাটকের সামনে বিক্ষোভ করে। জুলাই বিপ্লবী ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শুটার হিসেবে মূল অভিযুক্ত ফয়সান করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব লেনদেন বিশ্লেষণে ১২৭ কোটি টাকার অধিক অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী অর্থপাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। রোববার ২১ ডিসেম্বর রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব বিষয়টি নিশ্চিত করেন। সিআইডি জানায়, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরেই সিআইডি এ ঘটনার নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলে দ্রুততম সময়ে ক্রাইম সিন ইউনিটের উপস্থিতি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত গুলির খোসা উদ্ধার ও পরবর্তীতে উদ্ধারকৃত বিভিন্ন আলামত ফরেন্সিক পরীক্ষাসহ এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নানা দিক নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে সিআইডি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্রোতে প্রাপ্ত ব্যাংক হিসাবের তথ্য নিয়ে মানি লন্ডারিং অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি। ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনও গ্রেফতার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংস্থাটি জানায়, গ্রেফতার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে। এতে দেখা যায়, অভিযুক্ত ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এ সমস্ত রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় ২১৮ কোটি টাকা। তবে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, অভিযুক্ত ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন সংঘটিত হয়েছে, যা মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। মূল অভিযুক্ত ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময় যেন বাজেয়াপ্ত করা যায়, সেজন্য সিআইডি যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে সংস্থাটি জানায়। পাশাপাশি এই সকল অর্থের মূল সরবরাহকারী ব্যক্তি প্রতিষ্ঠান চিহ্নিত করার জন্য সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ ও শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা সে বিষয়েও সিআইডির একাধিক টিম কাজ করছে। অন্যান্য সংস্থার পাশাপাশি মূল হোতাকে গ্রেফতার এবং পুরো অপরাধ চক্র উন্মোচনে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদি পরে ইনকিলাব মঞ্চ গড়ে তুলে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আলোচনায় আসেন। বিভিন্ন টেলিভিশনের টকশোতেও নিয়মিত আমন্ত্রণ পেতে থাকেন তিনি। তার যুক্তিতর্কের অনেক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার মাসখানেক আগে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন ওসমান হাদি। তিনি গত নভেম্বরে নিজের ফেসবুক পেজে বলেছিলেন, দেশি বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে ফোন কল করে এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগের খুনি ক্যাডাররা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে। তবে প্রাণনাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না তিনি। ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় প্রচারে যাওয়া ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা ২ সন্ত্রাসী। রিকশায় থাকা হাদি মাথায় গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ, ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যায় সরকার। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টার পরও মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে যান হাদি। ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যুর খবর জানান চিকিৎসকরা। মৃত্যুর পর ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ওসমান হাদির লাশ বাংলাদেশে আনা হয়। সেখান থেকে লাশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হয়। এরপর গত শনিবার ২০ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজার পর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরসমাহিত করা হয়। ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মূল সন্দেহভাজন নিষিদ্ধ সংস্থা ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। তারা ভারতে পালিয়ে গেছেন বলে সেদিনেই খবর ছড়ানো হয়। যদিও গোয়েন্দা পুলিশ শুরু থেকেই এ বিষয়ে সন্দেহের কথা জানিয়ে আসছে। তারা বলছে, অভিযুক্তদের দেশের বাইরে চলে যাওয়ার নির্ভরযোগ্য তথ্য এখনও হাতে নেই। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্য বেদ প্রকাশকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার ২১ ডিসেম্বর বিকেলে দহগ্রাম আঙ্গরপোতা ৩ বিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে তাকে হস্তান্তর করা হয়। এরালে একই দিন ভোরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা ডাঙ্গারপাড়া এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, ভারত ও বাংলাদেশের যৌথ একটি গরু পারাপারকারী দল দহগ্রাম আঙ্গরপোতা ডাঙ্গারপাড়া সীমান্তের ১/৭ নম্বর পিলার এলাকায় জড়ো হয়।
তাদের দেখে বিএসএফ ১৪৭ ব্যাটালিয়নের অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্যরা তাড়া করেন। এ সময় ঘন কুয়াশার কারণে পথ ভুল করে বিএসএফ সদস্য বেদপ্রকাশ বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে একটি বাড়িতে প্রবেশ করেন। খবর পেয়ে বিজিবি আঙরপোতা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি শটগান, ২টি গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় একই দিন বিকেলে ৩ বিঘা করিডোর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেয় বিজিবি। বৈঠকে ভারতের পক্ষে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের উপ অধিনায়ক বিজয় প্রকাশ শুক্লা এবং বাংলাদেশের পক্ষে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন অংশ নেন। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন স্তরের অন্তত ১০ জন করে সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের বরাতে বিজিবি জানায়, বিএসএফ সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলে গুলি না চালিয়ে আটক করে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন বলেন, জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য জানান, কুয়াশার কারণে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে তিনি ভুলবশত বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। শীত মৌসুমে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে সীমান্তে টহল জোরদার করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। পরে জব্দ করা অস্ত্র ও সরঞ্জাম সহ ওই বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে, উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ২১ ডিসেম্বর বগুড়ায় জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন উল্লেখ করে তারেক রহমান বলেন, শহীদ হাদি গণতন্ত্রের পথেই ছিলেন, তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। শহীদ ওসমান হাদি জুলাই শহীদ এবং ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। বিএনপি সহ যেসব দল গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান আরও বলেন, সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়। দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শহরের সই টিটু মিলনায়তে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেন বিএনপির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম ও আলী আসগর হেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে দেশকে গড়ে তোলার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়ে বলেন, দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে, তাদের কর্মসংস্থানের উপায় বের করতে হবে। কৃষকরা নাজেহাল অবস্থার মধ্যে আছে, তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। বাজার ব্যবস্থায় দুষ্ট চক্র ঢুকে পড়েছে, তাদের থেকে বের হতে হবে, যাতে মানুষ সহজেই ন্যায্য মূল্যে তাদের নিত্যপণ্য সংগ্রহ করতে পারে। এগুলো নিশ্চিত করতে হলে অনেক কাজ করতে হবে। প্রায় ২০ মিনিটের বক্তৃতায় তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর দেশকে ধ্বংসের কিনারা থেকে উদ্ধার করেছিলেন। একইভাবে বিএনপি চেয়ারপারসনও স্বৈরাচারের কলে দেশকে উদ্ধার করে উন্নয়নের দিকে নিয়ে এসেছিলেন। এই দুই নেতার সৈনিকদের সামনে আবার সুযোগ এসেছে, দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। ঢাকা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেখ হাসিনার উস্কানি, ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও, দুই দেশের কূটনীতিককে তলব পাল্টা তলবের ঘটনায় ঢাকা দিল্লির সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। ঢাকার পক্ষ থেকে দিল্লিকে আবারও খুব স্পষ্ট করে বার্তা দেওয়া হয়েছে যে শেখ হাসিনা ভারতে বসে কোনো প্রকার উস্কানি যেন না দেন, যার ফলে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায়। অন্যদিকে ভারতের পক্ষ থেকেও বাংলাদেশে তাদের মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নির্বাচন সামনে রেখে উদ্বেগ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে উস্কানি দিচ্ছেন বলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বলা হয়েছে। একই সঙ্গে ভারতে বসে বাংলাদেশের ভেতর সন্ত্রাসী কর্মকাণ্ডে শেখ হাসিনা নির্দেশনা দিচ্ছেন বলে দেশটিকে জানানো হয়। আর তার এসব কর্মকাণ্ড দেশের নির্বাচনী পরিবেশে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা করছে ঢাকা। সে কারণে বাংলাদেশ এসব নিয়ে ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায়, তাহলে আমরা সেটা থামাতে পারব না।
আমরা চাই শেখ হাসিনাকে ভারত থামাক, যাতে তার উস্কানিমূলক বক্তব্য আমাদের নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করতে না পারে। তারা এটা করলে সেটাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আমরা গ্রহণ করব। কূটনীতিককে তলব পাল্টা তলব। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে গত 14 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তলবের পর ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানায় ঢাকা। তবে সেই দিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের আনা অভিযোগকে প্রত্যাখ্যান করে বিবৃতি দেয়। এরপর গত 17 ডিসেম্বর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে কূটনীতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। 1.5 ঘণ্টার নোটিশে বাংলাদেশের কূটনীতিককে জরুরি তলব। 16 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে বিজয় দিবস উদযাপন করা হয়। উদযাপন অনুষ্ঠানে ভারতের কূটনীতিক, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তবে তার পরদিনই ছিল বাংলাদেশে জুলাই ঐক্যসহ কয়েকটি সংগঠনের ঢাকার ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি। এই কর্মসূচির জন্য মাত্র 1.5 ঘণ্টার নোটিশে 17 ডিসেম্বর দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। এদিকে জানা গেছে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলবের জন্য একদিন আগেই নোটিশ দেওয়া হয়েছিল। ইস্যু ছিল ওসমান হাদিরও। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে গত 14 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সে সময় শেখ হাসিনার উস্কানি ছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার ও প্রত্যর্পণে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ। সে সময় হাইকমিশনারকে জানানো হয়, বাংলাদেশের রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহজনকদের ভারতে পালানো রোধ করা এবং যদি তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয় তাহলে তাদের অবিলম্বে গ্রেফতার করে বাংলাদেশে প্রত্যর্পণ নিশ্চিত করতে হবে। ভারতের যেখানে উদ্বেগ, বাংলাদেশে চরমপন্থী কার্যকলাপের জন্য ভারতের কূটনীতিক মিশনগুলো ঝুঁকির মুখে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর ভারতের পক্ষ থেকে বলা হয়, ঢাকায় ভারতীয় মিশনের আশেপাশে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চলছে, সে বিষয়ে যেন ব্যবস্থা নেওয়া হয়। অবশ্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এনসিপি নেতার বক্তব্য সরকারের নয়। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা হাসানাত আবদুল্লাহ বিভিন্ন সময়ে ভারত বিরোধী বক্তব্য দিয়ে আসছেন। বিশেষ করে 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার হুমকি দিয়েছেন তিনি। তার এই বক্তব্য সরকারের নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেছেন, তার এই বক্তব্য সরকারের বক্তব্য নয়। সরকারের বক্তব্য হলে তো আমি বলতাম, অন্য কোনো উপদেষ্টা বলতেন। পররাষ্ট্র উপদেষ্টা যা বলছেন। ঢাকা দিল্লির মধ্যে নতুন করে টানাপোড়েনের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে সরকারের বাংলাদেশ শুরু থেকে আজ পর্যন্ত টানাপোড়েন আছে। তিনি বলেন, ভারতের সঙ্গে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে এসেছি আমরা একটি গুড ওয়ার্কিং রিলেশন চাই। আমরা চাইলেই সেটা হবে এমন কোনো কথা নেই। দুই পক্ষ থেকেই সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, আমার মনে হচ্ছে আমরা দুপক্ষ মিলেই হয়তো অতটা এগোতে পারিনি, টানাপোড়েনটা রয়েই গেছে। ইদানিং কিছু কিছু বিষয়ে আমাদের আপত্তি আছে, তাদেরও নিজস্ব অবস্থান আছে।